আচ্ছা, এই ক্লাসে আমরা দেখব পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে, তৃতীয় অধ্যায় পর্যায়ভিত্তিক ধর্ম, সেটার জ্ঞানমূলক প্রশ্নগুলো সবগুলো সলভ করবো, বোর্ডে যেগুলো আসছে আর কি। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল কাকে বলে। তো অবস্থান্তর মৌল হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল যেটা পিরিয়ডিক টেবিলে ডি ব্লকে যে মৌলগুলো থাকে সে জায়গায় যেতে হবে। এই ডি ব্লকের মৌলগুলোর মধ্যে সাপোজ আমি জাস্ট ফর এক্সাম্পল নিলাম আয়রনকে। আয়রনের স্টেবল আয়ন আমাদের নিতে হবে, স্টেবল আয়ন। আয়রনের একটা স্টেবল আয়ন কি? আয়রন 2+। তো আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাসে কি থাকে, এর কত ওয়েট, দাঁড়াও, মানে এই এক্সাম্পলটা দিয়ে আমরা সংখ্যাটা মনে রাখবো। আয়রন হচ্ছে 26, 26। তো এখানে আমাদের আর্গন থাকবে, আর্গনের 18, তারপরে এখানে 4s, এখানে 3d। তো এখানে 26-এর দিকে দেখলে এটা বুঝতে পারবো যে 2 6, তার মানে এটা 4s এ বসে, এটা বসে 3d-তে। এটা এক ধরনের শর্টকাট বাট ইট ওয়ার্কস, সো এটা আমরা ব্যবহার করবো। ওকে, 4s এ হচ্ছে 2 বসবে আর 3d-তে বসবে কত, 6। আয়রনের 2+-এ কত হয়, 24। দুটো ইলেকট্রন চলে যাবে, কোন দিক থেকে যায়, ইলেকট্রন যাওয়ার ক্ষেত্রে কিন্তু একদম বাইরেরটার থেকে যায়। তো সব সেম থাকবে, জাস্ট এখানে কত হবে, 3d 6, 4s কিন্তু নাই, 4s 0। সো এই মৌলের যেই 3d অরবিটাল আছে, সংজ্ঞা লেখার সময় এটা দেখতে হয় যে 3d অরবিটাল আছে, এই 3d অরবিটালটাতে 1 থেকে 9 অব্দি ইলেকট্রন যে কোনোটা যদি থাকতে পারে, যদি থাকে। সো আরেকটা শর্ত কি, যে ডি অরবিটাল আছে সেটা আংশিকভাবে পূর্ণ থাকবে, মানে D10 হবে না বা D0 হবে না, আংশিকভাবে পূর্ণ থাকবে। থাকলে সেই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। কোনো মৌল যদি এই তিনটা কন্ডিশনকে তোমার চেক করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অবস্থান্তর মৌল। সংজ্ঞায় ভাবে লিখবো যে পর্যায় সারণীর ডি ব্লকের যে সকল মৌলের স্টেবল যে আয়ন আছে, যেমন এটা স্টেবল আয়ন, এইটা স্টেবল আয়নের ডি ব্লক আংশিক পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এক্সাম্পল স্বরূপ দিবা, এই আয়রন, আয়রন দিয়ে দিও, তাইলেই হবে। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, অম্লীয় অক্সাইড কাকে বলে। অম্ল মানে কি, অ্যাসিডিক না? অম্লীয় মানে কি, অ্যাসিডিক না? অ্যাসিডের বৈশিষ্ট্য কি কি ছিল, 9-10-এ পড়ছো, যে জলীয় দ্রবণে কি করে, H+ আয়ন দান করে, রাইট? আরেকটা কি করে অ্যাসিড, আরেকটা জিনিস কি, যে এ বেইজ, এই অ্যাসিড বেইজের সাথে বিক্রিয়া করে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, রাইট? লবণ আর পানি তৈরি করে। তাহলে অম্লীয় অক্সাইড কারা? অম্লীয় অক্সাইড হলো সেই সকল অক্সাইড যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন+ আয়ন দান করে অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করে এই লবণ আর পানি তৈরি করে। শেষ, শুধু হিসাব, মানে অ্যাসিড যাকে বলে, জাস্ট ওই অ্যাসিডের সাথে অক্সাইড লাগাই দিছে, আর কিছু না। তো এখানে একটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে যে অম্লীয় অক্সাইড ইউজুয়ালি কোনগুলো হয়। এক্সাম্পল তো তোমাকে দিতে হবে, সারা যাতে বুঝতে পারে যে তুমি জানো কোনগুলো অম্লীয় অক্সাইড। এই যে পর্যায় সারণীর ডান দিকে যে মৌলগুলো আছে সেগুলো ইউজুয়ালি আমাদের অম্লীয় অক্সাইড হয়। কিভাবে হয়, যে দেখায়, এই সাপোজ এই কালারটা নিলাম, এই যে ডান দিকে যে মৌলগুলো আছে, ওকে, ডান দিকের মৌলগুলোর মধ্যে কি কি আছে, যে ডান দিকে যে মৌলগুলো আমরা দেখলাম সেগুলোর মধ্যে যেমন ধরো নাইট্রোজেনের অক্সাইড হইতে পারে, সালফারের অক্সাইড হতে পারে, ফসফরাসের অক্সাইড হইতে পারে, ঠিক আছে? তোমাকে তিনটা এক্সাম্পল দিছিলাম, নাইট্রোজেন, সালফার আর অক্সিজেন। নাইট্রোজেনটা কি হয়, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। সালফারটাও কি, সালফার ডাইঅক্সাইড। ফসফরাসেরটা হইতেছে কি, P2O5। এখন O5 কেন হইলো, কারণ ফসফরাসের তোমার এই ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা আর অক্সিজেনের কয়টা, 2টা। তো এইভাবে হচ্ছে তোমার চার্জ এক্সচেঞ্জ হয়েছে কাইন্ড অফ, ঠিক আছে? চার্জ এক্সচেঞ্জ এক্স্যাক্টলি না, বাট এভাবে মনে রাখতে পারবা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার প্রথম শর্ত হইতেছে কি, এই তড়িৎ ঋণাত্মকতা থাকে হচ্ছে সমযোজী যে যৌগগুলো আছে, সমযোজী যৌগ হতে হবে। তার মানে তুমি যদি NaCl বলো, NaCl এর ক্ষেত্রে হবে না,
ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি আয়নিক যৌগ, তো আয়নিকগুলোর ক্ষেত্রে হবে না, সমযোজী হইতে হবে। যেমন ধরো HCl হইতে পারে, ঠিক আছে। HCl এর মধ্যে কি হয় দেখাই তোমাকে। এই যে HCl এর মধ্যে এই দুইটা ইলেকট্রন কিন্তু বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন, ওকে। এই শেয়ারকৃত ইলেকট্রন দুইটাকে এই ক্লোরিন অণু, ও বেশি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ-ঋণাত্মক, ও কি করে নিজের দিকে টেনে নিতে চায়, নিজের দিকে টেনে নিতে চায় এই দুইটা ইলেকট্রনকে। এই টেনে নিতে চাওয়ার যে প্রবণতা, এটাকেই বলে তড়িৎ-ঋণাত্মকতা। তো আমরা বুঝলাম তড়িৎ-ঋণাত্মকতা কাকে বলে। এই যে এখানে HCl যে অণু আছে, এটা শেয়ারকৃত ইলেকট্রনটা কি এখানে থাকে না, এই ইলেকট্রন দুইটাকে ক্লোরিন অণু নিজের দিকে যে টেনে নিতে চায়, সেই প্রবণতাটাকেই তড়িৎ-ঋণাত্মকতা বলে। পোলারিটি কাকে বলে? আচ্ছা, পোলারিটি হচ্ছে সেম সমযোজী যৌগেরই এটা একটা বৈশিষ্ট্য। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি যৌগটা সমযোজী হইতে হবে। যেমন আগেরটার মতো HCl নিলাম ধরো। এখন HCl এ ক্লোরিন যদি ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়, তাহলে এদিকে একটা আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে না, এদিকে একটা আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে। তো এটা কি হইলো, নেগেটিভ পোল, আর এটা পজিটিভ পোল তৈরি হলো। পোল মানে কি দুটা আলাদা আলাদা প্রান্ত, ভিন্নধর্মী দুটা প্রান্ত। এই নেগেটিভ আর পজিটিভ পোল যে তৈরি হলো সমযোজী যৌগের মধ্যে, এইভাবে এই পোল তৈরি হওয়ার, পজিটিভ আর নেগেটিভ পোল তৈরি হওয়ার যে ধর্ম, সেটাকেই বলে পোলারিটি। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে? হ্যাঁ দেখো, অন্ত একটা কথা আছে, একটা হচ্ছে অন্ত আর একটা হচ্ছে আন্ত। তোমার কোয়েশ্চেনে আছে কি অন্ত, তো কোয়েশ্চেনটা দিয়ে আগে বুঝি। কোয়েশ্চেনটা দিয়ে বোঝাচ্ছে যে অন্ত মানে কি তোমার একই অণুর মধ্যে হইতে হবে। ধরো তোমার এইটা একটা অণু, ঠিক আছে, এখন এই অণুর এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই দুটার মাঝখানে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এরকম ডট 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 নিজের মধ্যে যদি তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে অন্ত বলে। আর যদি এই একটা অণু এই একটা অণু দুটা ডিফারেন্ট অণুর মধ্যে যখন তৈরি হয়, সেটাকে কি বলে, আন্ত। যেমন তোমার যদি বলে যে আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা, তাহলে সেখানে কি হয়, আলাদা আলাদা কলেজের মধ্যে হয়। অন্ত কলেজ বললে একই কলেজের বিভিন্ন সেকশনের মধ্যে হয়। তো বিষয়টা এরকম। এবার আসি যে হাইড্রোজেন বন্ধন, এই পার্টিকুলার কোয়েশ্চেনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা নিয়ে। এটা দিয়ে বোঝাচ্ছে যে তোমার একই অণুর মধ্যে, এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই, এই যে স্যালিসালডিহাইড বলে এটাকে, সি ডাবল বন্ড ও CH, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, আর তার সাথে এখানে একটা OH থাকে। এখন এই অক্সিজেন কি আংশিক নেগেটিভ, আর এ কি আংশিক পজিটিভ, তো এদের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। এটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডটা যে একই অণুর মধ্যে তৈরি হলো, এই কথাটা বলতে হবে মাস্ট, যে সেম অণু বা একই অণুর মধ্যে তৈরি হলো, এটাকে বলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। শেষ। ওকে, আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি পাই বন্ধন কাকে বলে। তো ধরো তোমার দুইটা অণু ফার্স্ট অফ অল তোমার লাগবে, যেমন কার্বনই ধরো, একটা কার্বন নিলে একটা কার্বন নিলা। এই কার্বনের দুইটা তোমার আনহাইব্রিডাইজড অরবিটাল থাকা লাগবে। ধরো এটা হচ্ছে একটা আনহাইব্রিডাইজড, ফার্স্ট এখানে কি কি অরবিটাল বলছি, আনহাইব্রিডাইজড মানে অসংকরিত, সংকরিত না কিন্তু, অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটাল কই, যে দেখাইতেছি, এখানে একটা অসংকরিত অরবিটাল, এটার একটা অসংকরিত অরবিটাল। এদের কি হয় যে পাশাপাশি অধিক্রমণ হয়, ঠিক আছে, যে এইদিকে অধিক্রমণ হয়। আরেকটা অধিক্রমণ কি, মুখোমুখি অধিক্রমণ হচ্ছে যে এরকম, এই যে মুখোমুখি ডিরেক্ট অধিক্রমণ হয়ে গেছে, এটাকে বলে মুখোমুখি। কিন্তু এই আমি এখন যেটা দেখালাম, এটা কি পাশাপাশি অধিক্রমণ বা ওভারল্যাপ, পাশাপাশি ওভারল্যাপ। এই ওয়ার্ডগুলো যাতে অ্যান্সারে থাকে, পাশাপাশি ওভারল্যাপ। এই পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যেই সমযোজী বন্ধনটা তৈরি হয়, কি ধরনের বন্ধন এটা, সমযোজী বন্ধন। যেই সমযোজী বন্ধনটা তৈরি হয় তাকে আমরা বলি কি পাই বন্ধন। এই দুইটা বন্ধন মিলে কি হচ্ছে, একটা পাই বন্ড তৈরি করছে, একটা পাই বন্ড, ঠিক আছে। আর যদি তোমার সিগমা বলে, তাহলে কি বলবা, যে এই পাশাপাশি জায়গায় হবে মুখোমুখি। যদি মুখোমুখি হয় তখন এটা হচ্ছে সিগমা বন্ধন বলে, পাশাপাশিটাকে পাই বলে।
পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি? আচ্ছা, এগুলো একবার আসছে কিন্তু যেহেতু 25 সালে আসছে রিসেন্ট, তাই এগুলো বারবার করাইতেছে। ওকে, তো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি? তোমার ধরো অণুগুলো কি এরকম একটা একটা সাথে যুক্ত হয়ে থাকতে পারে, রাইট? কিন্তু আমাদের এইটাকে, এদের মাঝখানে যে দূরত্ব, এটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলতে পারবো না। বরং কি হইতে হবে, দুইটা নন বন্ডিং অণু হইতে হবে। নন বন্ডিং, এই ওয়ার্ডটা যাতে তোমার অ্যান্সার স্ক্রিপ্টে থাকে বা পরীক্ষা খাতায় থাকে। এই একটা অণু, এই একটা অণু, এরা কি নন বন্ডিং। এদের মধ্যে দুর্বল একটা আকর্ষণ বল আছে, সেটা কি? এই ভ্যান্ডার ওয়ালস বল। ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল দিয়ে আবদ্ধ। এই ওয়ার্ডটাও যাতে তোমার থাকে অ্যান্সার স্ক্রিপ্টে, যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল দিয়ে আবদ্ধ। দুটা নন বন্ডিং অণু তারা কি ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল দিয়ে আবদ্ধ হলে এই এইটার যে নিউক্লিয়াস আর এইটার যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস দুইটা যে মধ্যবর্তী ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের হাফ, ডিস্টেন্সের হাফ অফ দ্য ডিস্টেন্স কে তোমার ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। তাহলে এই সংজ্ঞা কীভাবে লিখবা? দুইটা নন বন্ডিং অণু, এই যে এখানে দুইটা নন বন্ডিং অণু, তাদের মধ্যে কি বন্ধন আছে? ভ্যান্ডার ওয়ালস দুর্বল বন্ধন আছে। এই যেখানে এদের দুইটা নিউক্লিয়াসের যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এই লাইনটা বোঝাচ্ছে, এই লাইনটা বোঝাচ্ছে এই লাইনের যে দূরত্ব সেটার অর্ধেককে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। পরবর্তী কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে কি ইলেকট্রন আসক্তি কাকে বলে? ইলেকট্রন আসক্তি হওয়ার জন্য প্রথম আমাদের কনসেপ্ট হচ্ছে কি গ্যাসীয় অবস্থায় হতে হবে, গ্যাসীয় আর বিচ্ছিন্ন। এটা দিয়ে কি বোঝাচ্ছে আগে এটা একটু বুঝে নিই। তরল অবস্থায় কি অণুগুলো অনেক কাছাকাছি থাকে না এরকম, কঠিন অবস্থায় ধরো আরো চিপাচাপা হয়ে থাকে, আর গ্যাসীয় অবস্থায় ফাঁকা ফাঁকা থাকে। আর ফাঁকা ফাঁকা যেহেতু আছে তার মানে কি এরা বিচ্ছিন্ন না, মানে একটা আরেকটার থেকে দূরে বিচ্ছিন্ন যুক্ত হয়ে তো নাই। তো গ্যাসীয় আর বিচ্ছিন্ন, এই দুটা ওয়ার্ড ফার্স্ট অফ অল অ্যান্সার স্ক্রিপ্টে থাকা লাগবে, নাহলে স্যার নাম্বার কেটে দেয় সাধারণত। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় 1 মোল অণু নিতে হবে। 1 মোল, যেই মলিকিউলই নাও না কেন সেটা 1 মোল নিলে, সেই 1 মোল ধরো 1 মোল অক্সিজেনের সাথে, আচ্ছা ধরো 1 মোল ধরো ক্লোরিনের সাথে। এই যে বিচ্ছিন্ন দিয়ে কি বোঝাচ্ছে? গ্যাসীয় মানে কি ক্লোরিন দুইটা থাকে, বাট বিচ্ছিন্ন মানে আমরা সিঙ্গেল করে ফেলছি। তো এই ক্লোরিনকে যদি 1 মোল ইলেকট্রন দাও, 1 মোল ক্লোরিনে যদি 1 মোল ইলেকট্রন দিয়ে 1 মোল কি তৈরি করবা? ঋণাত্মক আয়ন তৈরি করবা। করলে যে শক্তিটা নির্গত হবে, যেই ইটা নির্গত হবে, এই শক্তি, এই কিলোজুল পার মোল, এই শক্তি, এই শক্তিটাকে তোমার বলে হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে সংজ্ঞা লেখার সময় কীভাবে লিখবা? যে গ্যাসীয় অবস্থায় নিছো, এখন গ্যাসীয় তো এরকম হইলে হবে না, আমার দরকার সিঙ্গেল ক্লোরিন, তাই বিচ্ছিন্ন করছো। সো গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় 1 মোল মৌলতে, এই যে 1 মোল মৌলতে 1 মোল ইলেকট্রন দিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি করলে যে শক্তিটা নির্গত হয় সেটাকে বলে ইলেকট্রন আসক্তি। আশা করি বুঝতে পারছো। চালকোজেন কাকে বলে? আচ্ছা, এটার ইন্টারেস্টিং কাহিনী আছে। যে চালকোজেন ওয়ার্ডটার মানে কি জানো? চালকোজেন ওয়ার্ডটার মানে হচ্ছে আকরিক সৃষ্টিকারী। আকরিক, যারা আকরিক তৈরি করে এরকম মৌলসমূহকে আকরিক তৈরি করে। এখন কারা করে তার জন্য আমাদের একটু পিরিয়ডিক টেবিলে যাইতে হবে। আমি পিরিয়ডিক টেবিলটা লোড করে নিই। এই যে পিরিয়ডিক টেবিল লোড করে ফেলছে। এখানে পর্যায় সারণীর পার্টিকুলারলি একটা গ্রুপের মৌলগুলোকে আমাদের আকরিকে ইউজুয়ালি পাওয়া যায়। সেটা কোনটা? এই যে গ্রুপ 16। এই গ্রুপ 16-এর এই মৌলগুলোকে আকরিকে পাওয়া যায়, যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। এদেরকে কোথায় পাওয়া যায়? ধাতুর আকরিকে, সরি ধাতুর না, এদেরকে ইউজুয়ালি আকরিকে পাওয়া যায়। তাহলে লেখার সময় কি লিখতে হবে? গ্রুপ 16, পর্যায় সারণী গ্রুপ 16-এর মৌলসমূহকে আকরিকে পাওয়া যায়, তাই এদেরকে চালকোজেন বলে। শেষ। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সংকরণ কাকে বলে? সংকরণের ইংলিশ ওয়ার্ডটা কি জানো? হাইব্রিডাইজেশন। সংকরায়নের ইংলিশ ওয়ার্ড হচ্ছে হাইব্রিডাইজেশন, সংকরণ না। হাইড্রি লিখলাম কেন? হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কেমন? হাইব্রিড গাড়ি দেখছো না, যেটাতে তোমার একই সাথে ফুয়েল প্লাস ইলেকট্রিসিটি দিয়ে চলে, মানে দুইটা জিনিস অথবা দুই বা একাধিক জিনিসের মিক্সচার।
তো সংকরণ জিনিসটাও কাইন্ড অফ সেম। তো যখন তোমার বিক্রিয়া হয় তখন পরমাণুর, তোমার ধরো এরকম একটা এস অরবিটাল, পি অরবিটাল দেখতে কেমন, ডাম্বেল আকৃতির না, এই একটা পি অরবিটাল, দুইটা মিলে এই একটা দুইটা অরবিটাল তৈরি করলো। এটা একটা এসপি অরবিটাল, এটা একটা এসপি অরবিটাল, তো দুইটা থেকে দুইটা অরবিটাল তৈরি হলো। কিন্তু এই বাম সাইডটা হইতেছে কি আনহাইব্রিডাইজড, আর ডান সাইডটা কি হাইব্রিডাইজড। তো এখন এই হাইব্রিডাইজ যারা হইছে এদের তোমার শক্তি সেম হবে। ওকে, আগে যা ছিল পরেও শক্তি সেম। তো সংজ্ঞাটা লিখবে কিভাবে, যে তোমার বিক্রিয়া যখন হয় তখন পরমাণুর যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে সেম এনার্জি, এদের সবার এনার্জি এখন সেম, সেম এনার্জির সেম নাম্বারে, আগে দুইটা নাম্বার ছিল এখন নাম্বার দুইটাও, নাম্বারও কিন্তু সেম। সো সেম হইতেছে আমাদের কি কি, এটা একটু লিখবা যে সেম হচ্ছে কি সংখ্যা, অরবিটালের সংখ্যা তার সেম আর অরবিটালের শক্তি সেম। তো সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করছে, এই অরবিটালকে অরবিটাল সংকরণ বলে। এই ডান সাইডের এদেরকে অরবিটাল সংকরণ বলে, সংকরিত অরবিটাল বলে। sp3 বলতে কি বুঝে বলো তো? তোমরা তো জানো যে কার্বনের জৈব জগতে sp3 থাকে, sp2 থাকে এরকম। sp3 বলতে বোঝায় একটা এস আর তোমার তিনটা পি এরকম যুক্ত হয়ে গিয়ে টোটাল কয়টা তৈরি করছে, সমসংখ্যক হইতে হবে, সো চারটা। তো এরকম একটা দুইটা তিনটা এরকম চারটা অরবিটাল তৈরি করবে, দ্যাটস ইট। সংজ্ঞা লিখবে এইভাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি পোলার আয়ন কাকে বলে। পোলার আয়ন কাকে বলে বোঝার জন্য এই ঘটনাটা বুঝে তাহলেই হবে। তোমার যখন একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন খুব নিকটে আসে, এই একটা ক্যাটায়ন ধরো আসছে আর এই একটা অ্যানায়ন আসছে, ঠিক আছে? অ্যানায়নে কি থাকে, নেগেটিভ চার্জ থাকে না এরকম চারপাশে, এরকম না থাকলেও জাস্ট বোঝার খাতিরে বুঝে রাখো যে অ্যানায়ন, আর এটা হচ্ছে কি ক্যাটায়ন। তো ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা এখানে আছে, নিউক্লিয়াস থাকে না অনুর, যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ যুক্ত না? এখন এ কি করবে, এই নেগেটিভ চার্জ যুক্ত যে ইলেকট্রনগুলো আছে, নেগেটিভ চার্জ, তাদেরকে কি, এই ইলেকট্রন যে মেঘ আছে, এই ইলেকট্রন মেঘ যেটা আছে অ্যানায়নের চারপাশে, তাদেরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এখানে একটা জিনিস পাইলাম যে আকর্ষণ করে। ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে, রাইট? আবার অ্যানায়নের তো নিউক্লিয়াস আছে না, এখানে নিউক্লিয়াস আছে না, এ কি পজিটিভ না? তো পজিটিভ পজিটিভ কি করে পরস্পরকে বিকর্ষণ করবে না? তো এই দুইটা নিউক্লিয়াস আবার পরস্পরকে কি করবে, বিকর্ষণ করে। এই আকর্ষণ আর এই বিকর্ষণের ফলে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ আছে তা ক্যাটায়নের দিকে সরে আসে, বুঝছো? এই ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের দিকে তখন সরে যেতে চায়। দাঁড়াও ছবি একাই বুঝে। এই যে ইলেকট্রন মেঘটা পার্টিকুলারলি তোমার আছে, এ কি করে তখন ক্যাটায়নের দিকে এরকম করে সরে যেতে চায়, সরে যায়। এখন এইটাকেই তোমার ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি, মানে অ্যানায়নের মেনলি এখানে বিকৃতি হয়ে গেছে, আগের মতো তো আর নাই। এই ক্যাটায়ন দ্বারা যে অ্যানায়ন আছে, অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বলে। তো ঘটনাটা আবার শুরু থেকে একদম রিক্যাপ করি যে কেন লিখবা। যখন একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন খুব নিকটে আসে, তখন ক্যাটায়নের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস তো প্লাস চার্জ যুক্ত, আর অ্যানায়নের যে ইলেকট্রনগুলো ডেন্সিটি আছে, ইলেকট্রন মেঘ আছে, সেটা মাইনাস চার্জ যুক্ত, তারা পরস্পরকে আকর্ষণ করে। তাই কি হয়, ক্যাটায়ন থেকে নিউক্লিয়াসের ইলেকট্রন মেঘগুলো ওর দিকে সরে যায়, এদিকে সরে যেতে চায়। এই সরে গেলে বিকৃতি হয়ে গেছে না, এই বিকৃতিকে তোমার বলে হচ্ছে পোলারায়ন। আর মাঝখানে এই কথাটা এক্সট্রা অ্যাড করে দিয়েছে, নিউক্লিয়াস একটা বিকর্ষণ আছে, আকর্ষণ আর বিকর্ষণ দুটাই আছে। অসামঞ্জস্য বিক্রিয়া, আছে অসামঞ্জস্য, এটা ইন্টারেস্টিং একটা টপিক। এখানে তোমার জারণ, মানে সেম মৌলের, সাধারণত আমরা কি দেখি, একজনের জারণ হয় আরেকজনের বিজারণ হয়, কিন্তু এখানে সেম মৌলের জারণ বিজারণ দুইটাই হয় যে বিক্রিয়ায়, সেম মৌল, এটা একটু মনে রেখো। এই জন্য এটা একটু কিন্তু ডিফারেন্ট, আর তাই এটা মনে রাখতে হবে। এটা এক্সাম্পল দিয়ে যদি তোমাকে যদি বুঝাই, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে এক্সাম্পল ক্লাসিক্যাল আমরা ইউজুয়ালি যেটা মুখস্থ করি, এইদিকে ক্লোরিনের জারণ সংখ্যা কত, শুরুতে 0, যেহেতু নিউট্রাল, কিন্তু বিক্রিয়া করলে দেখবা এ এনে সিএল তৈরি করছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত, -1 না? সো ফার্স্ট অফ অল জারণ সংখ্যা এখানে কি হয়েছে, কমছে, কমেছে, রাইট?
আর এদিকে তোমার আরেকটা কি তৈরি হবে, NaClO, ও এর -2, এন এর +1, তাহলে ক্লোরিনের কত হবে +1। এখানে +1 না, এখানে তো আবার জারণ সংখ্যা বাড়ছে। তো এই সেম মৌলের যখন তোমার একটা বিক্রিয়ায় জারণ সংখ্যা এক জায়গায় কমতেছে বা এক জায়গায় বাড়তেছে, একদিকে কমতেছে আর একদিকে বাড়তেছে, সেই বিক্রিয়াটাকে তখন অসামঞ্জস্য বিক্রিয়া বলে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি, আয়নীকরণ শক্তি কি? এটা কিন্তু অনেকটা ওই যে ইলেকট্রন আসক্তির মতো, কিন্তু সেমই সবকিছু। ফার্স্ট অফ অল কি করতে হবে, গ্যাসীয় নিতে হবে। তো গ্যাসীয় নিবা, গ্যাসীয় হলে কি হয়, ইউজুয়ালি দুইটা করে অণু একসাথে থাকে না, তারপর যেমন অক্সিজেন এরা। তো গ্যাসীয় অবস্থায় নিবা, বিচ্ছিন্ন করবা, যে গ্যাসীয় বিচ্ছিন্ন, এই যে ক্লোরিন করে ফেললাম আলাদা, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে, এই পরমাণুতে 1 মোল ইলেকট্রন এর থেকে আমি বের করে নিব। যদি বের করে নিই 1 মোল ইলেকট্রন, তাহলে কি হবে, ক্লোরিন প্লাস প্লাস একটা ইলেকট্রন। এই বের করে নিলে কি হলো, এটা 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হলো না, 1 মোল ক্যাটায়ন, সব 1 মোল লিখবা। 1 মোল ধনাত্মক আয়নে যদি পরিণত হয়, তাহলে এটা করতে আমার যে শক্তিটা, এখানে আগেবার কি হয়েছে, শক্তি বিকিরণ হয়েছিল, তাহলে এবার কি হবে, শোষণ হবে। যেই শক্তিটা শোষিত হয় সেইটাকেই তোমার আয়নীকরণ শক্তি বলে। বুঝাইতে পারছি আশা করি। এক্সাম্পলটা ঠিক দেইনি, কিন্তু তোমার সংজ্ঞা লিখতে পারবে। এখন কিভাবে লিখবা, যে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন 1 মোল, এই 1 মোল পরমাণু, এই যে 1 মোল পরমাণু, এর থেকে আমরা 1 মোল ইলেকট্রন বের করে নিছি। আগে আগে কি করছিলাম, অপোজিটটা করছিলাম, দিছিলাম, কিন্তু এখানে বের করে নিছি। বের করে নিয়ে 1 মোল পজিটিভ আয়ন তৈরি করছি। করলে যে শক্তিটা আগে কি হয়েছিল, বিকিরিত হয়েছিল, আর এখন শোষিত হয়েছে। যে শক্তি শোষিত হয় সেটাকেই তোমার ইলেকট্রন আসক্তি বলে। আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি মানে আয়নাইজেশন পোটেনশিয়াল, আর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, দুইটা কাইন্ড অফ অপোজিট। সো সংজ্ঞা লেখার সময় ওইটা মাথায় থাকলে লিখতে পারবা, এটা মাথায় থাকলে আবার ওইটা লিখতে পারবা। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে সিগমা বন্ধন কাকে বলে? আমরা কিন্তু পাই বন্ধন অলরেডি শিখছি। সিগমা বন্ধনের সংজ্ঞা কিন্তু তখনই আমি বলে দিছিলাম, যে পাই বন্ধনে ছিল পাশাপাশি অধিক্রমণ, আর এখানে কি, মুখোমুখি। কেমনে হবে মুখোমুখি, এই যে দেখো, মুখোমুখি অধিক্রমণ, এই ওয়ার্ডগুলো তোমার স্যাররা মেইনলি স্কিম করে, পুরো খাতা তোমার পড়ে দেখে না, এই ওয়ার্ডগুলো স্কিম করে। মুখোমুখি অধিক্রমণে কি বোঝাচ্ছে, এই একটা অণু আসছে, এর এই একটা অরবিটাল, এই একটা অণু আসছে, এই একটা অরবিটাল, এরা ধরো উভয় সেম অ্যাক্সিস, এই ওয়ার্ডটা একটু লিখো, যে সেম অক্ষে বা সেম অ্যাক্সিসে থাকবে। এরা এরা এখানে কি, ধরো এক্স অ্যাক্সিসে আছে, তো সেম অ্যাক্সিস বরাবর এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, তো নিয়ে যাই। আনলে কি হয়েছে, এই যে এখানে তোমার অধিক্রমণ করছে, মুখোমুখি অধিক্রমণ, এই জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে কি তোমার মুখোমুখি অধিক্রমণ করছে। অধিক্রমণ করার মাধ্যমে কি বন্ধন তৈরি করে, সমযোজী না? সমযোজী বন্ধনেরই তো তোমার দুইটা প্রকার ভেদ, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। তো যে সমযোজী বন্ধন তৈরি করছে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে একই এক্সিস বরাবর এসে, সেটাই হচ্ছে সিগমা বন্ধন। এইভাবে সংজ্ঞা লিখলে ফুল মার্কস পাবা। এখন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল কি? ভ্যান্ডার ওয়ালস বল বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে এরকম ধরো তোমার অনেকগুলো H2O মলিকিউল আছে, ঠিক আছে, এটা একটা H2O মলিকিউল, এটা একটা H2O মলিকিউল, এটা একটা এরকম। এদের মধ্যে তোমার দুর্বল এক ধরনের বন্ধন থাকে প্রত্যেকের মধ্যে নিজেদের সাথে, বুঝছো? এই যে দুর্বল বন্ধনটা থাকে, এইটার কারণে এরা, এই এতগুলো অণু একসাথে যুক্ত হয়ে, ধরো একসাথে এরকম যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে তোমার একটা বৃহৎ বৃহৎ তরল অথবা কঠিন অথবা গ্যাসীয়, যে কোনোটাই হোক না কেন, অনুগুচ্ছ তৈরি করে। অনুগুচ্ছ, কেন অনুগুচ্ছ? এই যে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়েছে, এটা অনুগুচ্ছ। এই যে অনুগুচ্ছ তৈরি করছে, এটার জন্য এদের মাঝে কি বল ছিল, একটা দুর্বল আকর্ষণ বল ছিল, এটা উইক আকর্ষণ বল ছিল। সেই বলটা হচ্ছে তোমার ভ্যান্ডারওয়ালস বল। আর তার জন্য এদের একটা শর্ত আছে, যে এই যে অণুগুলো আছে না, এই প্রত্যেকে যে অণুগুলো আছে, এদেরকে হইতে হবে তোমার অপোলার সমযোজী, মানে পোলার হইতে পারবে না। পোলার মানে কি, পজিটিভ আর নেগেটিভ পোল থাকা যাবে না, অপোলার হইতে হবে আর সমযোজী হইতে হবে।
উদাহরণস্বরূপ এই যে এগুলো দেখো, যে এই তোমার নিষ্ক্রিয় গ্যাসের এই জলীয় বাষ্পের অণু, নিষ্ক্রিয় যে জলীয় বাষ্পের অণু আছে, এরা পরস্পরের সাথে দুর্বল এক ধরনের আকর্ষণ বন্ধন আছে, এই আকর্ষণ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বৃহৎ অণুগুচ্ছ তৈরি করে। আর এরা নিজেরা কি অপোলার সমযোজী অণু। এদের মাঝে যে আকর্ষণ বল, এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। এটা কিন্তু এই যে আয়নিক অথবা তোমার যে সমযোজী ওগুলোর মতো অত স্ট্রং না, খুবই উইক। এটা কাইন্ড অফ হাইড্রোজেন বলের মতো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু কাকে বলে? আচ্ছা, এটার জন্য আমাদের আগে পর্যায় সারণীটা দেখতে হবে। এই যে দেখো পর্যায় সারণীর, এটা হচ্ছে তোমার সিক্সথ পর্যায়, ষষ্ঠ পর্যায়। তো এই ষষ্ঠ পর্যায়ের 3 নাম্বার গ্রুপ, এই যে 3 নাম্বার গ্রুপ, ষষ্ঠ পর্যায়ে 3 নাম্বার গ্রুপের কোন পজিশনে, যে এইটা 3 নাম্বার গ্রুপের এখানে যে 15টা ধাতু আছে, এটা কোথা থেকে শুরু? এটা এই যে তোমার লরেন্সিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই 15টা মৌলকে বিরল মৃত্তিকা ধাতু বলে। আচ্ছা, এবার আমরা হোয়াইট বোর্ডে ব্যাক যাই, সরি ব্ল্যাক বোর্ডে ব্যাক যাই। তাহলে পজিশন কি দেখলাম? পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে 6th, আর গ্রুপ কত? 3। এখানে যে 15টা মৌল আছে, ল্যান্থেনাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত, এই 15টা মৌলকে বিরল মৃত্তিকা ধাতু বলে। মৃত্তিকা ধাতু কেন বলে? কারণ এদেরকে মাটির গভীরতায় পাওয়া যায়। আর বিরল কেন বলে? মানে এরা অনেক রেয়ার, কম পরিমাণে পাওয়া যায়। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অপধাতু কাকে বলে? তো আমাদের পর্যায় সারণীতে মেনলি কিন্তু 2 টাইপের জিনিস থাকে। এই বাম সাইডের গুলো হচ্ছে তোমার ইউজুয়ালি হয় ধাতু, আর ডান সাইডের গুলো অধাতু হয়। যেমন পর্যায় সারণীর বাম সাইডে কি পাবা? সোডিয়াম পাবা, পটাশিয়াম পাবা, ক্যালসিয়াম পাবা, এরা ধাতু। ডান সাইডে অক্সিজেন পাবা, ক্লোরিন পাবা, এরা কিন্তু অধাতু, গ্যাস। তো এদের মাঝখানে তোমার আরেকটা টাইপের মৌল আছে, তাদেরকে বলে হয় অপধাতু। বা তোমরা ইংলিশ অনেক সময় শুনছো, তোমাদের যে কম্পিউটার যে তৈরি করে যেসব দিয়ে সেমিকন্ডাক্টর, অপধাতু, ওরা অপরিবাহী, এদেরকে তোমরা মেইনলি সেমিকন্ডাক্টর বলে, বা মেটালয়েডস বলে ইংলিশে, মেটালয়েডস। এদের মধ্যে কি তোমার এই যে ধাতু আছে, ধাতুর বৈশিষ্ট্যও কিছু আছে, আর যে সরি অধাতুর বৈশিষ্ট্যও কিছু আছে, আর ধাতুর বৈশিষ্ট্যও কিছু আছে। দুইটার মিক্সচার ওদের বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায়। আর যেমন এক্সাম্পল স্বরূপ তোমার সিলিকন, জার্মেনিয়াম, এগুলা। একটা ইন্টারেস্টিং তোমাকে ফ্যাক্ট বলি, যে সিলিকন জার্মেনিয়াম যে আছে, এই দুটো সেমিকন্ডাক্টর কিন্তু দিয়ে তোমার ওই পিসি তৈরি করা হতো, পিসির যে কম্পিউটারগুলো আছে, ইলেকট্রনিক্স। আর তাহলে সংজ্ঞাটা এখন কীভাবে লিখবা বলো তো শুরু থেকে? ধাতু আর অধাতু উভয়ের বৈশিষ্ট্য আছে যাদের মধ্যে পর্যায় সারণীতে, তারা হচ্ছে অপধাতু, যেমন সিলিকন আর জার্মেনিয়াম। শেষ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি প্রতিনিধিত্বকারী মৌল কাকে বলে? এটা হচ্ছে এরকম, ধরো তোমার 3D একটা অরবিটাল আছে, এখানে 4s আছে। 4sটা কি বাহিরের অরবিটাল না? 3D কি ভিতরের না? তো যাদের এই ভিতরের সবগুলো অরবিটাল ফিল্ড আপ থাকে, সবগুলো ফিল্ড আপ থাকবে, তাদেরকে বলে কি প্রতিনিধিত্বকারী মৌল। যেমন তোমার সোডিয়ামকে নিতে পারো। সোডিয়ামে দেখো 1s2, 2s2, 2p6, কয়টা হইলো? 10, আর 3s1। যে ভিতরে সবগুলো ফিল্ড আপ হয়ে তারপরে বাইরেরটাতে আসছে। কিন্তু তোমাকে যদি এখন আমি ধরো আয়রন যদি বলি, আয়রনের কিন্তু এই যে আর্গন পর্যন্ত 18 আছে, এরপরে 4s আর 3d, 4s এ হচ্ছে 2, এখানে 6। ভিতরে কিন্তু তোমার 10টা থাকতে পারে তো 3dতে, কিন্তু সেটা পূর্ণ না হয়ে আগে বাইরেরটা পূরণ আছে। তো ভিতরে ফাঁকা থেকে যেহেতু পূরণ হয়েছে, এরা প্রতিনিধিত্বকারী মৌল না। তো প্রতিনিধিত্বকারী মৌল তোমার সাধারণত হয় এক্সাম্পল হিসেবে এস ব্লক আর পি ব্লক। এই যে এস ব্লক একটা এক্সাম্পল এখানে দিয়ে দিলাম, যে ভিতর থেকে আস্তে আস্তে ফিল্ড আপ হইতে হইতে বাইরের দিকে আসছে। হাইড্রোজেন বন্ধন কাকে বলে? এটা অনেকবার আসছে আর অনেক ইম্পর্টেন্টও। তোমার যখন এই যে আমি সংজ্ঞা কিন্তু এক্সাম্পলের সাহায্যে বুঝাবো, ঠিক আছে? তো হাইড্রোজেন অণু একটা আছে, তার সাথে তোমার একটা তড়িৎ ঋণাত্মক। এই ফ্লোরিনটা কি তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ একটা মৌল।
ঠিক আছে, এ এ অনেকটা ঋণাত্মক। আর হাইড্রোজেন নিজে কি তাহলে পজিটিভ না? তো হাইড্রোজেনের সাথে তড়িৎ ঋণাত্মক একটা মৌল যখন যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে, এটা কি হাইড্রোজেন ফ্লোরাইড, তখন এদের মধ্যে আংশিক পজিটিভ প্রান্ত তৈরি হবে, এখানে এখানে হবে আংশিক নেগেটিভ প্রান্ত, এই দুইটা। এটার কারণে ধরো আরো একটা হাইড্রোজেন ফ্লোরাইড দাও, দিলে এই নেগেটিভ আর এই পজিটিভের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করবে, আর এটা অনেক উইক। এই উইক যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, এটাকে আমরা বলতেছি হাইড্রোজেন বন্ধন। তো কি কি জিনিস এখানে ক্লারিফাই করবা? হাইড্রোজেনের সাথে একটা তড়িৎ ঋণাত্মক মৌল থাকা লাগবে, তড়িৎ ঋণাত্মক। আর এটা কি ধরনের বন্ধন? বন্ধনটা কেমন, স্ট্রং নাকি উইক? উইক। আর এক্সাম্পল হিসেবে এই হাইড্রোজেন ফ্লোরাইডটাকে দেখাই দিবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে সমযোজী বন্ধন কাকে বলে? সেটা এটা তোমার এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যে আমরা গুগলে চলে আসছি। সমযোজী বন্ধন হচ্ছে তোমার যতগুলো অধাতু আছে, যারা অধাতু আছে তারা তৈরি করে, এটা তোমরা জানো। তো এইটা একটা অধাতু, এইটা একটা অধাতু, এরা প্রত্যেকে তোমার সমসংখ্যক ইলেকট্রন যোগান দিছে। এই যে এ একটা দিছে ব্লুটা, রাইট এই এটাও একটা দিছে। ইলেকট্রন যোগান দিয়ে ইলেকট্রন পেয়ার তৈরি করলো, ইলেকট্রন পেয়ার তৈরি করছে। এই ইলেকট্রন পেয়ার এরা দুইজন কি করে? শেয়ার করে। শেয়ার করার মাধ্যমে এর জন্য অষ্টক পূরণ হয়েছে, বি এর জন্য অষ্টক পূরণ হয়েছে। তো অষ্টক অক্টেট পূরণ করে, করার মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তো সংজ্ঞা লিখবা কিভাবে? এক্সাম্পলটা দেখে দেখাই। প্রথমে বলবো যে কাদের মধ্যে থাকে? অধাতুদের মধ্যে থাকে। আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যে এখানে ইলেকট্রন কি করে? এরা শেয়ার করে, ইলেকট্রন পেয়ারকে এরা শেয়ার করে। শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। যেমন একটা ক্লোরিন আর একটা ক্লোরিন মিলে যে বন্ধন তৈরি করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আর এখানে আরেকটা জিনিস কি, যে অষ্টক পূরণ করে, অষ্টক পূরণ করে। এই তিনটা ওয়ার্ড যাতে থাকে তাহলেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মৃৎক্ষার ধাতু কাকে বলে? আচ্ছা, মৃৎ ক্ষার দুইটা ওয়ার্ড আছে এখানে না? মৃৎ মানে কি? এদেরকে মৃৎ থেকে বুঝে গেলাম যে এদেরকে মাটিতে পাওয়া যায়। আর ক্ষার মানে কি? এরা তো ক্ষার। ক্ষার পর্যায় সারণী কোন দিকে পাওয়া যায়? বাম দিকে সাধারণত। তো তোমার এদের পজিশনটা একটু দেখাই দিই আমি, দাঁড়াও। এই যে এই পিরিয়ডিক টেবিলের পার্টিকুলারলি এই যে 2 নাম্বার যে গ্রুপটা দেখতেছো, এই 2 নাম্বার গ্রুপকে মৃৎক্ষার ধাতু বলে। কারণ 2 নাম্বার গ্রুপ কি? ফার্স্ট অফ অল এরা ক্ষার। যেমন ম্যাগনেসিয়াম থেকে কি হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। তো এরা ক্ষার, এই 2 নাম্বার গ্রুপের পজিশনটা বুঝলা। আর এদেরকে মাটিতে পাওয়া যায়। এদের যে কার্বনেট বা আর কি ধরনের লবণ আছে, কার্বনের বা ধরে এদের অক্সাইড যেগুলো আছে সেগুলোকে মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে ক্ষার বলা। এদের অবস্থান হচ্ছে 2 নাম্বার গ্রুপ, গ্রুপ নাম্বার 2। শেষ, এটুকু লিখলেই হবে।